जय हिंद जय भारत डियर ভিউয়ার্স আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগাম ঘটনার পরে গোটা দেশ প্রতিহিংসার আগুনে জ্বলছে। ভারতের আমজনতার দাবি খুব স্পষ্ট, এখনই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক, দরকার হলে যুদ্ধ ঘোষণা করুক ভারত। কিন্তু ভারতের থিঙ্ক ট্যাঙ্করা একটু গভীরে গিয়ে ভাবতে চেষ্টা করছে যে এই হামলার পেছনে আসলে কারা, শুধুমাত্র ইসলামিক জঙ্গি সংগঠন নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র। এটা রাশিয়া ইউক্রেনের মতো ভারতকে যুদ্ধে জড়িয়ে ফেলার কোনো ভূ রাজনৈতিক ফাঁদ নয় তো। জানি ভারতের আমজনতা এখনই যুদ্ধ চাইছে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হোক, কিন্তু ভারতের থিঙ্ক ট্যাঙ্করা চিন্তা করছে আবেগের বশে এমন একটা পদক্ষেপ ফেললে আমাদের অবস্থাও ইউক্রেন যুদ্ধের রাশিয়ার মতো হবে না তো। তাই আজকের এই ভিডিওটাতে আমরা এই একটা বিষয় একটু খুঁটিয়ে বিশ্লেষণ করব যে পেহেলগাঁও হামলা ভারতকে যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য কোনো সুপরিকল্পিত উস্কানি নয় তো, এবং এই অবস্থায় ভারতের প্রতিক্রিয়া কি হওয়া উচিত এবং ভারতের যে কোনো হঠকারী সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখি। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, এই ভিডিওর শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে কথা বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো সহায়তার ব্যাপারে হেল্প করতে পারি। আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিতভাবে জানতে পারেন। চাইলে আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন, আর অন্য দর্শকেরা চাইলে ভিডিওর শেষের ওই অংশটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, আজকে যেমন কাশ্মীরের পেহেলগামে একটা কলঙ্কিত ঘটনা ঘটে গেছে, তেমনি ভারতের ইতিহাসে আরও একটা নজিরবিহীন কলঙ্কিত ঘটনা ঘটে 2001 সালের 13ই ডিসেম্বরে। সেবারে পাকিস্তানের জঙ্গিরা ভারতের সংসদ ভবনের ওপরে হামলা চালায়। দিল্লির প্রাণকেন্দ্রে এই জঙ্গি হামলা ছিল ভারতের সার্বভৌমত্বের ওপরে সরাসরি আঘাত। এই হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার মতো ইসলামিক জঙ্গি সংগঠনের যোগসাযোগের প্রমাণ পাওয়ার পরে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন NDA সরকার তখন একটা ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে। অটল বিহারী বাজপেয়ী ভারত পাকিস্তানের বর্ডারে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সেনা মোতায়েন করে, যে অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন পরাক্রম। জম্মু কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত 2000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে ভারতের প্রায় 5 লক্ষ সৈন্যকে মোতায়েন করা হয়, এবং সেই সময় ভারতের সেনাবাহিনীকে এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রীর একটা অর্ডারে ইন্ডিয়ান আর্মি পাকিস্তানে ঢুকে পড়তে পারে। আর এই ভয়ে পাকিস্তানও তাদের সেনাবাহিনীকে সীমান্তে নিয়ে আসতে বাধ্য হয়। দুই দেশের এই মুখোমুখি অবস্থান চলে টানা 10 মাস। এক প্রকার মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিণত হয়ে যায় এই মিশন পরাক্রম। এই 10 মাসে একটাও গুলি চলেনি, কিন্তু যুদ্ধের প্রস্তুতি এবং দীর্ঘদিন ধরে মোতায়েন রাখা সেনাবাহিনীর খরচ চালাতে গিয়ে পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পাকিস্তানের বিদেশি মুদ্রার ভান্ডার কমে যায়, মুদ্রাস্ফীতি বাড়ে, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানের শেয়ার মার্কেট থেকে তাদের সমস্ত বিনিয়োগ প্রত্যাহার করে নেয়। ফলে পাকিস্তান অকল্পনীয় ইকোনমিক ডিজাস্টারের মুখোমুখি হয়। যুদ্ধ না করেই পাকিস্তান কার্যত আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। বিশ্লেষকদের মতে এটি ছিল এক ধরনের কস্ট ইম্পোজিশন স্ট্র্যাটেজি, যেখানে প্রতিপক্ষকে সরাসরি না মেরে তাকে তার ওপরে খরচের বোঝা চাপিয়ে ধরাশয়ী করে দেওয়া হয়। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ ভারতের এই স্ট্র্যাটেজিকে পর্যবেক্ষণ করছিল, কারণ সেই সময় আমেরিকা আফগানিস্তানে ওয়ার অন টেররে ব্যস্ত ছিল, এবং দক্ষিণ এশিয়ায় আর একটা যুদ্ধ আমেরিকা কিন্তু তখন চায়নি। প্রধানমন্ত্রী বাজপেয়ীর এই সিদ্ধান্ত ছিল একেবারে ঠান্ডা মাথার একটা খেলা, কারণ যুদ্ধ হলে সেটা যে শুধু রক্তক্ষয়ী হতো তাই নয়, বরং পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে গিয়ে কান্নাকাটি করত। আর সেই সময়কার আন্তর্জাতিক মহল তো রীতিমতো মুখিয়ে ছিল ভারতকে আগ্রাসী হিসাবে প্রমাণ করার জন্য। তাই যুদ্ধের পরিবর্তে সেনা মোতায়েন করে পাকিস্তানকে ঘরোয়া এবং আন্তর্জাতিকভাবে চাপে ফেলে পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া হয়েছিল, যেটা ছিল অটল বিহারী বাজপেয়ীর একেবারে মাস্টার স্ট্রোক। কারণ এখানে ভারতের কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক চাপ একসঙ্গে ব্যবহার করা হয়েছিল। ইতিহাসবিদ সঞ্জয়
সঞ্জয় ভার্মা এবং প্রাক্তন রয়ের প্রধান এএস দুলাত পরবর্তীকালে এই ঘটনাকে সাইলেন্ট ডিপ্লোম্যাটিক ভিক্টরি বলে উল্লেখ করেছিলেন। এমনকি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশও অটল বিহারী বাজপেয়ীর এই নীতির প্রশংসা করতে বাধ্য হন। তবে একথা সত্যি যে আজকের দিনে ভারতের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক অবস্থান 2001 সালের বা 1999 সালের ভারতের তুলনায় অনেক অনেক বেশি শক্তিশালী। আজকের ভারতের জিডিপি বিশ্বের 5ম বৃহত্তম, প্রতিরক্ষা বাজেট বিশ্বের 3য় সর্বোচ্চ এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রভাব আগের ভারতের থেকে অনেক অনেক বেশি। এমনকি ভারতের মহাকাশ অভিযান, ডিজিটাল পরিকাঠামো, কোয়াড এবং ব্রিক্সের মতো মঞ্চের সক্রিয় অংশগ্রহণ এবং আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগ সব মিলিয়ে আজকের ভারত একটা গোল্ডেন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। অন্যদিকে আজকের দিনে পাকিস্তান শুধু দেউলিয়া হতে বাকি আছে। ইসলামাবাদকে এখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে ঋণ নিয়ে মোটামুটিভাবে টিকে থাকতে হচ্ছে। আর তার উপরে পাকিস্তানের সামরিক বাহিনীও কিন্তু আর আগের মতো অতটা সুশৃঙ্খল নয়। এবং সবচেয়ে বড় কথা, দেশের ভেতরে রীতিমতো গৃহযুদ্ধ চলছে। বেলুচ লিবারেশন আর্মি, তেহরিক ই তালিবান পাকিস্তানের মতো মারমুখী বিদ্রোহী সংগঠনগুলোকে সামলাতে পারছে না আজকের পাক সেনা। অন্যদিকে চীন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার চলমান ট্যারিফ যুদ্ধে জড়িয়ে দিশেহারা হয়ে আছে। তার উপরে দক্ষিণ চীন সাগরে আমেরিকার নৌসেনার উপস্থিতি, ওয়েস্টার্ন প্রযুক্তির ওপরে চীনের অতিরিক্ত নির্ভরতা এবং ঘরোয়া অর্থনৈতিক ধীর গতির কারণে বেজিং কিন্তু এখন সর্বগ্রাসী হতাশায় ভুগছে। শুধু তাই নয়, চীন যদি এখন ভারতীয় উপমহাদেশে যুদ্ধ বাঁধায়, তাহলে কোয়াড মানে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকার জোট চীনের বিরুদ্ধে সক্রিয় হয়ে যাবে। তাই চীন চাইলেও ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করতে যাবে না। অথচ ভারতের অভ্যন্তরে কিছু মাথা পাগল মিডিয়া হাউস এবং সুযোগ সন্ধানী রাজনৈতিক গোষ্ঠী হঠাৎ করে যুদ্ধের সুরে কথা বলছে। কেন? এটাই প্রশ্ন। কারণ এই প্রবণতা স্বাভাবিক নয়, বরং এতে একটা সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। কেন বলছি একথা? উদাহরণ হিসেবে চলুন রাশিয়ার ইউক্রেন আক্রমণকে বিশ্লেষণ করে দেখি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সময় অনেকেই বলেছিলেন যে রাশিয়া ন্যায্য কারণেই যুদ্ধ করছে। ন্যায্য কারণে যুদ্ধ, সে তো ভালো কথা, কিন্তু বাস্তবে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে গিয়ে রাশিয়া আজ অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তার বিশ্বব্যাপী প্রভাব কমেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যায় পড়েছে। শুধু তাই নয়, মানুষ এখন ইউক্রেনের সব দোষ ভুলে গিয়ে রাশিয়াকেই এই যুদ্ধের জন্য দায়ী করছে। অতএব এই উদাহরণকে সামনে রেখে বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি এখন যুদ্ধের পথে পা বাড়ায়, তাহলে তার সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের উদীয়মান অর্থনীতির। বিদেশি বিনিয়োগ থমকে যাবে, বেকারত্ব বাড়বে, টাকার দাম পড়ে যাবে, সেনাবাহিনীর ওপরে অতিরিক্ত খরচের চাপ পড়বে এবং সর্বোপরি উন্নয়নের গতি থমকে যাবে। আর এটাই কিন্তু আমাদের শত্রু রাষ্ট্রগুলোর অন্যতম মূল লক্ষ্য। কেন বলছি একথা? কারণ আন্তর্জাতিক বিশ্বে অনেক দেশই চাইছে ভারতের আজকের এই উন্নয়নটা একেবারে থমকে যাক। আর তাই শুধু পাকিস্তানের দিক থেকে নয়, আমাদের অন্য প্রতিবেশী বাংলাদেশের পক্ষ থেকেও রোজ দিন যুদ্ধের উস্কানি আসছে। লক্ষ্য করলেই দেখতে পাবেন বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ভারতকে প্রতিদিন উস্কাচ্ছে। এমনকি বাংলাদেশের উপদেষ্টারা পর্যন্ত ভারতকে যুদ্ধের উস্কানি দিতে পিছপা হচ্ছে না। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আজকের দিনে গ্লোবাল পলিটিক্স অত্যন্ত জটিল। এখানে মুখে যেটা বলা হয় বাস্তবে ঘটে ঠিক তার উল্টোটা। একটা বিষয় খুব স্পষ্ট করে বুঝতে হবে, আজকের দিনে ভারতের ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক উত্থান অনেক দেশের গলায় কিন্তু রীতিমতো কাটার মতো বিঁধছে। পশ্চিমা বিশ্ব, ইসলামপন্থী গোষ্ঠী এবং চীন সবাই জানে এই ভারত যদি আর এক দশক এইভাবে চলতে পারে, তাহলে ভারতকে আর কোনোভাবেই আটকে রাখা সম্ভব হবে না। ফলে আমাদের শত্রুপক্ষ নানাভাবে, নানা কায়দায় ভারতের অভ্যন্তরে বিভ্রান্তি এবং দুর্বলতা তৈরি করার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যেন তেন প্রকারণে ভারতকে যুদ্ধে জড়ানোর সব রকম প্রচেষ্টা করছে। আর আমি এই কথাগুলো কিন্তু হাওয়ায় হাওয়ায় বলছি না, এর পেছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে। এদের মধ্যে প্রথম কারণটা হচ্ছে, পাহেলগাম হামলার আগে আমেরিকা পাকিস্তানকে $400 মিলিয়ন সহায়তা কেন দিয়েছিল? যুক্তরাষ্ট্রের এই অর্থ
সাহায্য কাউন্টার টেরোরিজমের কাজে ব্যবহৃত হবে বলে দাবি করা হলেও ভারতের গোয়েন্দা এজেন্সিগুলোর মতে এই তহবিল পাক সামরিক গোয়েন্দা সংস্থাগুলো যার নাম আইএসআই তার কাছে গিয়ে পৌঁছেছে। দ্বিতীয়ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি সৌদি আরবে সফর করেন। এই সফরে খুব স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে মধ্যপ্রাচ্য থেকে আবার নতুন করে অর্থ সাহায্য আসছে, যা পাকিস্তানের নতুন প্রজন্মের প্রক্সি ওয়ার, সোজা কথায় সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার করা হবে। আর 3, আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী হামাসের প্রতিনিধি দল পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে আইএসআই এবং লস্কর-ই তৈবার নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছে। এই বৈঠকের উদ্দেশ্য হলো ভারতের কাশ্মীরকে দ্বিতীয় গাজা স্ট্রিপে পরিণত করা, যেখানে জিহাদ, মিডিয়ার সহানুভূতির নামে ভারতের অখণ্ডতাকে ধ্বংস করা যাবে। আর 4, পেহেলগাঁও ঘটনার আগে পাক সেনাপ্রধান আসিম মুনির প্রকাশ্যে ভারতের হিন্দু ধর্মের প্রতি বিষাদগার করেছেন। তার এই মন্তব্য শুধু রাজনৈতিক নয়, এটা ছিল একেবারে ইডিওলজিক্যাল যুদ্ধ ঘোষণার মতো। অতএব এই পরিপ্রেক্ষিতে ভারত যদি এক্ষুনি আবেগের বশে যুদ্ধ করে, তাহলে আন্তর্জাতিক শত্রুদের পেতে রাখা ফাঁদে পা দেওয়ার মতো বোকামি করা হয়ে যাবে। আর তাই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্করা মত প্রকাশ করছে যে যুদ্ধ হওয়া উচিত কৌশলের ভিত্তিতে, যখন সময়, সুযোগ এবং আন্তর্জাতিক অবস্থা ভারতের পক্ষে থাকবে যুদ্ধ তখন হবে। তাই ভারত আপাতত সরাসরি যুদ্ধের দিকে না গিয়ে বরং অন্যরকম ভাবে খেলা শুরু করেছে, যেটা সরাসরি যুদ্ধের থেকেও অনেক বেশি মারাত্মক। যেমন 1, সিন্ধুর জল চুক্তি বাতিল করা। আমরা জানি যে সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তানের সিন্ধু প্রদেশের জনগণের মধ্যে হাহাকার তৈরি হয়ে গেছে, কারণ পাকিস্তানের সিন্ধু প্রদেশ মূলত কৃষি অর্থনীতির ওপরে দাঁড়িয়ে আছে। আর তাই সিন্ধু প্রদেশের হাজার হাজার নাগরিক পাকিস্তানের ওপরে চাপ দিচ্ছে পাকিস্তান যেন ভারত সরকারের সঙ্গে সমস্যা মিটিয়ে নেয়, আর তার জন্য তারা প্রতিবাদ আন্দোলন শুরু করেছে। তবে এই প্রতিবাদ আন্দোলন এবং বিক্ষোভ সম্প্রতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সিন্ধু প্রদেশের জনগণ করাচি বন্দরের যাবতীয় প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। যদিও পাকিস্তানে আরও কয়েকটা বন্দর আছে, তবে সিন্ধু প্রদেশের করাচি পাকিস্তানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বন্দর। দেশের বেশিরভাগ আমদানি এবং রপ্তানি এই বন্দর দিয়েই কিন্তু হয়। আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি, তখন সেখানে 30,000-এর বেশি ট্রাক আটকে আছে, যার মধ্যে $1 মিলিয়ন মাল প্যাকিং হয়ে পড়ে আছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে 1000টি ফুয়েল ট্যাঙ্কার এই জ্যামে আটকে পড়েছে। সিন্ধু প্রদেশের এই অবরোধ যদি দ্রুত না ওঠে, তাহলে গোটা পাকিস্তানে জ্বালানি সংকট দেখা দেবে, মানে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পাকিস্তানের শিল্প পর্যন্ত বিপর্যস্ত হয়ে যেতে পারে। আবার অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানও কিন্তু বিদ্রোহের আগুনে জ্বলছে। এমনিতেই গত কয়েক দশক ধরে বেলুচিস্তান অশান্ত হয়ে রয়েছে, তার ওপরে পেহেলগাম হামলার পর থেকে বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর ওপরে সন্ত্রাসী আক্রমণ কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। কিছুদিন আগে 25শে এপ্রিল 2025-এ বেলুচ লিবারেশন আর্মি BLA মাত্র 24 ঘন্টার ব্যবধানে 3টি ID বিস্ফোরণ ঘটায়, যে হামলায় পাকিস্তানের 10 জন সেনা প্রাণ হারায়। এর 1 মাস আগে 18ই মার্চ 2025 BLA পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে একটা বড়সড় হামলা চালায়, একটা কনভয়কে উড়িয়ে দেয়। সেই হামলায় 90 জন পাকিস্তানি সেনা নিহত হয়ে যায়। এখন কেন বেলুচিস্তানের মানুষ পাকিস্তান থেকে বেলুচ প্রদেশকে আলাদা করতে চাইছে, সে বিষয়ে আমি আস্ত একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আই বটমে দিয়ে দিয়েছি। ওই ভিডিওটাতে আপনি বিস্তারিতভাবে সবকিছু জানতে পারবেন। তবে এই মুহূর্তে বেলুচ লিবারেশন আর্মির প্রধান লক্ষ্য হলো পাকিস্তান থেকে আলাদা হয়ে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা। যদিও বেলুচিস্তান লিবারেশন আর্মি ছাড়াও আজকের দিনে অন্তত 19টি বিদ্রোহী সংগঠন বেলুচিস্তানে সক্রিয়, যাদের মধ্যে BLA মানে বেলুচিস্তান লিবারেশন আর্মি সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে খতরনাক। 2020 সালের পর থেকে 2025 সালে এসে তাদের হামলার সংখ্যা কিন্তু 4 গুণ বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি বছর তারা পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে গড়ে 150 থেকে 200টির মতো হামলা চালাচ্ছে। তাই ভারত প্রত্যক্ষভাবে যুদ্ধ করছে না বটে, কিন্তু বেলুচিস্তান প্রদেশের বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুন অঞ্চল থেকেও পাকিস্তানি সেনার ওপরে এখন নিয়মিত হামলা করে যাচ্ছে তেহরিকি তালিবান পাকিস্তান মানে TTP। মাত্র 3-4 দিন আগে 28শে এপ্রিল TTP খাইবার অঞ্চলে একটা বোমা বিস্ফোরণ
ঘটায় যাতে 6 জন পাক আর্মি নিহত হয়। একই দিনে খবর আসে যে ওয়াজিরিস্তান জেলার আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় তালেবান যোদ্ধারা 54 জন পাকিস্তানি সেনার উপরে আক্রমণ চালিয়েছে এবং তাদেরকে নিহত করেছে। সোজা কথায় তালিবানরা এখন পাকিস্তানের পাশতুন সীমান্ত অঞ্চলে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। এর পাশাপাশি একাধিক বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে সেখানে, যেমন জামাতুল আহরার, লস্কর-ই ইসলাম, আয়েশাই খোরাসান সহ আরও অন্তত 21টি সন্ত্রাসবাদী সংগঠন সেখানে কিন্তু বেড়ে উঠছে। যদিও এদের মধ্যে সবচেয়ে বড় হুমকি হলো টিটিপি মানে তেহরিকি তালিবান পাকিস্তান, যাদের লক্ষ্য হলো খাইবার পাখতুন অঞ্চলটাকে স্বাধীন করে নিয়ে আফগানিস্তানের সঙ্গে যুক্ত করা। অতএব ছবিটা কিন্তু খুবই পরিষ্কার, ভারত যুদ্ধ ঘোষণা করেনি বটে, কিন্তু টিটিপি সহ অন্যান্য গোষ্ঠীও কিন্তু পাকিস্তানের পশ্চিম সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের অবস্থা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে পাকিস্তানের সবকটা প্রদেশেই আভ্যন্তরীণ গৃহযুদ্ধ চলছে। পাঞ্জাব বাদে পাকিস্তানের 4টে প্রদেশের 3টে প্রদেশই পাকিস্তান থেকে স্বাধীনতা চাইছে। তার উপরে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে রোজ দিন যুদ্ধের হুমকি দেওয়াতে পাকিস্তান বাধ্য হয়ে ভারতের সীমান্তে সেনা মোতায়েন করছে। আর সেই সুযোগে পাকিস্তানের অভ্যন্তরে যুদ্ধ কিন্তু নতুন করে অক্সিজেন পাচ্ছে। বেলুচ লিবারেশন আর্মি বেলুচিস্তানে যুদ্ধ করছে, তেহরিকি তালিবান পাকিস্তান আফগানিস্তানের লাগোয়া পাশতুন প্রদেশে যুদ্ধ করছে, আর সিন্ধু বিদ্রোহীরা পাকিস্তানের করাচি বন্দরকে অবরোধ করে বসে আছে। তাই আমরা যারা ভাবছি যে যুদ্ধ কেন হচ্ছে না, যুদ্ধ কেন হচ্ছে না, তাদেরকে বলি যে যুদ্ধ হচ্ছে, তবে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করা কখন হবে সেই সময় সেই সিদ্ধান্ত ভারতের মতো করেই নেবে। কারো পাতা ফাঁদে পা দিয়ে বোকার মতো যুদ্ধ ঘোষণা করবে না। কারণ আমি শুরুতেই বলেছি আমাদের সামনে রাশিয়া ইউক্রেনের উদাহরণ রয়েছে। আশা করি সবটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। আশা করব ঠান্ডা মাথায় বিষয়টাকে ভেবে দেখবেন। তো আজকে এ পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যে কথা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন MBBS কলকাতা, যেখানে অল্প খরচে আমরা ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করি। আপনারা জানেন যে আজকের দিনে নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে, কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগই সরকারি কলেজে ভর্তি হতে পারে না। ফলে প্রচুর খরচ করে হলেও অনেকেই দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হয়। তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়, এটা কিন্তু অনেকেই জানে না। কারণ এরকম তথ্য বা যোগাযোগ কোনোটাই তাদের কাছে থাকে না। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা প্রত্যেকেই দেশে ফিরে বিভিন্ন হাসপাতালে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখতে পারেন। আপনাদের বিশ্বাসটা আরও বাড়বে। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা চাইলে আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ফোন নম্বরে আপনারা ফোন করতে পারেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।